গুরুজি সম্পর্কে খুব যে বেশি কিছু জানি বলতে পারবো না, কিন্তু গুরুজি সম্পর্কে যা পড়ছিলাম, বলছি না, পড়ছি পড়ছি পড়ছি, কোনটা ছেড়ে কোনটা পড়বো, কোনটা আমি মাথায় রাখবো, এত কিছু গুরুজির সারা জীবনের সঞ্চয়। একদিকে তিনি বিজ্ঞানের ছাত্র, একদিকে তার বিজ্ঞান নিয়ে নানান ভাবনা চিন্তা, অপরদিকে বিষ্ণুপুর ঘরানার ষষ্ঠ প্রজন্ম। মনে রাখুন, বিষ্ণুপুর ঘরানার ষষ্ঠ প্রজন্ম, যার রক্তের মধ্যে বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের যে ঐতিহ্য, বিশেষ ঐতিহ্য, যা তার রক্তের মধ্যে প্রবাহিত, এই দুটোকে তিনি মেলবন্ধন করিয়েছেন, এই দুটোকে তিনি মিশিয়েছেন। এবং তিনি প্রতিনিয়ত আমাদের বলেন, কি বলেন, একদম নিজেকে পারছি না এটা মনে করো না, তুমি পারো, তুমিই পারো। এবং তোমার ব্রেন, গুরুজি এটা প্রতিদিনই আমাদের বলেন প্রায়, তোমার ব্রেন যাকে তুমি অলস করে রেখেছো শুধুমাত্র টিভির পর্দায়, কিংবা সকালবেলা ঝগড়াঝাটি রান্নাঘর, কিংবা তোমার কাজের জায়গায়, তাকে কাজে লাগাও। এবং সেই জন্য আপনারা সবাই জানেন, গুরুজি যারা ছাত্রছাত্রী, তিনি নীরব রেয়াজের কথা বলেছেন, পিয়ানো এফেক্টকে ব্যবহার করার কথা বলেছেন, আরো অনেক কিছু বলেছেন। সেই সব নিয়ে আমি কিচ্ছু বলছি না, এবার গুরুজিকে অনুরোধ করছি তিনি যদি কিছু বলেন, এরপর তার সেই বইটির শুভ উদ্বোধন। একটু কাঁপছে, এত গুণীজনের সামনে অংশ মধ্যে বক্তব্য। আমার এটা শোনা যাচ্ছে নাকি আমি বেশি নার্ভাস হয়ে যাচ্ছি? না, কাছে নিতে হবে না। আচ্ছা, এক পাশে বসে আছেন যিনি আমার নব জন্ম দিয়েছেন, একজন আমার বাল্যকালকে দেখেছেন, আরেকজন আমার পুত্রতুল্য, যার কাছ থেকে আমি প্রচুর জ্ঞান আহরণ করেছি। আমার বই নিয়ে কিছু বলার আগে আমি একটা কথাই বলবো, অনুরোধ করব, দয়া করে নিজের ব্রেনটাকে ভালোবাসো। আমরা কিন্তু আমাদের ব্রেনকে ভালোবাসি না, আমরা আমাদের শরীরকে ভালোবাসি, পারফিউম মাখছি, ক্রিম মাখছি। ব্রেন কিচ্ছু চায় না। ব্রেন চায় সে সুস্থ থাকার জন্য যতটুকু যত্ন তাকে করতে হবে, সেটা যদি আমরা মনোযোগ দিতে পারি। কারণ আমাদের গানটা কণ্ঠ থেকে আসছে না, ব্রেন থেকে আসছে। কণ্ঠটার দাস, সম্পূর্ণ দাস। জানেন, আমি খোঁজ খবর করে ব্রেনের দাম ধার্য করার চেষ্টা করছি। অবাক হয়ে গেল। পৃথিবীর এখন সর্বশ্রেষ্ঠ সুপার কম্পিউটারের নাম হচ্ছে এল ক্যাপিটাল। তার দাম হচ্ছে ৬,০০০ কোটি টাকা। দ্বিতীয় যে সুপার কম্পিউটার আছে তার নাম হচ্ছে ফ্রন্টিয়ার, সে ৫,৫০০ কোটি টাকা দাম। যখন দাম বিচার করা হলো, যে যে ক্ষমতা আমাদের ব্রেনে, দেখা গেল সবচেয়ে নিরেশ ব্রেনটির দাম হচ্ছে ১০,০০০ কোটি টাকা মিনিমাম। তারপর থেকে ইনফাইনাইট। আমরা কতটুকু গুরুত্ব দিয়েছি আমাদের ব্রেনকে ভাবুন তো। অথচ যারা গুরুত্ব দিয়েছেন তাদের ৩ জন আমার সামনে, আমার পাশে বসে আছেন, সামনেতে অনেকে বসে আছেন, যারা বৈজ্ঞানিক, যারা ডাক্তার, তারা কাজে লাগিয়েছেন ব্রেনটাকে। আমরা ব্রেনটাকে কাজে লাগাতে হবে। এবং আমাদের একটা ধারণা ছিল 1998 এর আগে অবধি যে যা ছোটবেলায় শিখবে সেটাই মোটামুটি ফ্লুইড ইন্টেলিজেন্স, ওটা ওই ২৭-২৮ বছরের পর আর ইমপ্রুভমেন্ট হবে না, ডিটেরিয়েট করবে। কিন্তু বিজ্ঞান এখন বলছে
যে কোনো বয়সেই শেখা যাচ্ছে। সেটা 90 বছর বয়সে হলেও শেখা যায়। আমার বাবা 85 বছর বয়সে হিন্দি শিক্ষককে এনে হিন্দি শিখেছেন। 90 বছর বয়সে কম্পিউটার টিচারকে এনে কম্পিউটার শিখেছেন। সম্ভব, যদি চাই সম্ভব। বিবেকানন্দ কবে বলেছিলেন, আমি চাই ইহাই জগতের মূল মন্ত্র। ওই লোকটাকে আমি একবার দেখে নেবো উপরে গিয়ে, যে তুমি এত কম বয়সে এত কিছু কি করে জানবে। আজকে বিজ্ঞান সেই কথা বলছে। এই যে আমরা বলি না যে গলায় গান হবে না, গান মানেটা কি? গান মানেটা হচ্ছে আসল মেলোডি। তো মেলোডিটা কোথা থেকে আসছে? মেলোডি তো আমাদের রেজোনেটর কোথা থেকে আসছে? রেজোনেটর মানে হচ্ছে ল্যারিংস, ফ্যারিংস, মাউথ ক্যাভিটি, নাসাল ক্যাভিটি, সাইনাস, এগুলো তো হলো জায়গা। তো এখান থেকে গান হবে না কি করে হয়? সে রেজোনেটরকে ইউজ করতে পারছে না। যদি ইউজ করতে পারে তাহলে সে গান করতে পারবে। তাকে ইউজ করতে শেখাতে হবে। অনেকে পারে না। যেমন একটা উদাহরণ দিই, আমার বাড়িতেই আছে আমাদের পদ্ম রান্নার। সে যখন আমার গিন্নির সঙ্গে কথা বলে, বৌদি কি করছো, সেই পদ্ম যখন অন্যমনস্ক হয়ে গান করে, কি অপূর্ব গলায় গান করে। কারণ ওর কর্কশ গলাটা ছোটবেলা থেকে শিখে এসছে। বাড়িতে কাজ করতে গেলে এই থ্রোয়ে নিয়ে কাজ কথা বলতে পারে। কিন্তু সে যখন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, যখন সে গান তার নিজেকে শোনাচ্ছে, তখন সে নিজের গলায় গাইছে অসাধারণ সুরে, নিজের গলা। আমাদের মার্গ সঙ্গীতে নিজের গলা আমরা ব্যবহার করি না। আমরা যখনই আমাদের কোনো আদর্শকে দেখি তার গলাটাকে নকল করার চেষ্টা করি। কি করে হবে? আমাদের ল্যারিংস, ফ্যারিংস এইসব জায়গাতে যে ভোকাল কর্ড যেখানে আছে, আমাদের প্রতি সেকেন্ডে 1000-এর বেশি মাইক্রো অ্যাডজাস্টমেন্ট হবার পর আমরা এরকম একটা গান শুনতে পাই। আমাদের ব্রেন কেন তাহলে নিজেদের গলাটা দিয়েছে? সকলের গলা তো এক করতে পারতো, তা তো করেনি। প্রত্যেকের গলা আলাদা। কেন না ব্রেন চিনতে পারবে বলে। ব্রেন কেন চিনতে পারবে? যাতে ব্রেন গান যদি সুরে হয়, ভালো গাইতে পারি আমি, তাহলে আমার ব্রেন আমাকে রিওয়ার্ড দেবে। সেই রিওয়ার্ডটা হচ্ছে আনন্দ, অপার আনন্দ। এই রিওয়ার্ড সিস্টেম তখনই ঠিক মতো সে দিতে পারবে যখন নিজের গলায় আমি গান করবো, অন্যের গলায় নয়। তখন আমার ব্রেন চিনতে পারবে না। সে বলবে না এটা আমার গলা নয়, আমি তাহলে রিওয়ার্ড সিস্টেম ওপেন করবো না। নিজের গলায় গাইতে হবে, তখন ব্রেন আমাদের রিওয়ার্ড দেবে শান্তি, আনন্দ। এবার ভাবুন তো, আমরা যে রোজগার করছি, চাকরি করছি, কিসের জন্য? যে শান্তিতে কিছুটা থাকবো বলে। আসলে তো শান্তিতে নয়, আসল উদ্দেশ্য হচ্ছে আমি আনন্দে থাকবো বলে। সেই আনন্দটা যদি আমরা সঙ্গীত থেকে পেতে পারি, কোনো খরচ না করে নিরবিচ্ছিন্ন আনন্দ সঙ্গীত থেকে পেতে পারি, তাহলে সেই চাওয়াটা কি খুব অন্যায় হবে? আজকে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা পরিবারের উচিত প্রত্যেকের গান, মার্গ সঙ্গীত চর্চা করা, ক্রিয়েটিভ মিউজিক চর্চা করা। দেখুন, আমি হঠাৎ 2-3 দিন আগে ক্লাস করতে করতে মাথায় একটা জিনিস এলো। সেটা হলো যে আমরা যদি অণুকে ভাঙি, পরমাণুকে যদি ভাঙি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাকে যদি আমরা ভাঙি, পজিট্রন, কোয়ার্ক মানেটা কি? কোয়ার্ক মানে হচ্ছে একটা স্পন্দন, ওয়ান ডাইমেনশনাল স্পন্দন, which is string theory. স্ট্রিং থিওরি থেকে আসছে। এই যে স্পন্দন, সেটাই তো বিশ্ব সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল কথা। সেই স্পন্দনটাকে এবার ভাবুন, আমরা যদি অণুকে ধরি,
যে এক একটা ফ্রেজ মিউজিকের তাহলে পরমাণু হয়ে যাচ্ছে এক একটা নোট, নোটটাকে আমি যদি ভাঙি সেটা হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, আমার কানের ভেতর ককলিয়ার আছে, ককলিয়ার ভেতর যে ইনিউমারেবল হেয়ার সেলস আছে তা দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে আমাদের ব্রেনে যাচ্ছে, ইলেকট্রিক্যাল স্পন্দন দিয়ে আমার চৈতন্যে আঘাত করছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে, সেটাও এক ধরনের স্পন্দন। তাহলে ভেবে দেখুন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি যে স্ট্রিং থিওরি থেকে আসছে সঙ্গীতের সঙ্গে কোথায় মিলে যাচ্ছে, কোথায় মিলে যাচ্ছে বিজ্ঞান, দর্শন, আধ্যাত্ম চেতনা। আমি বই লিখতে চাইনি, আমার বন্ধু স্বপন বাবু বসে আছেন, রেগুলার বলছেন যে বই লিখুন, বই লিখুন। যত আমি, বিশ্বাস করুন আমাকে, আমি সত্যি বলছি, আমি যত জানছি, যত পড়ছি, আমি মনে হচ্ছে কিচ্ছু জানি না, কিচ্ছু শিখিনি। আমি কি বই লিখব? প্রত্যেক আপনারা যারা আমার ফেসবুক ফলো করেন দেখবেন আমি নতুন কিছু না কিছু লিখেই যাচ্ছি, লিখেই যাচ্ছি। খুব লজ্জা লাগে যে কিছুই জানলাম না। এত কিছু জানার আছে, এত দিক রাস্তা আছে। আমি চাই না লিখতে, কিন্তু লিখতে তো হবে না, তুই কথাগুলো আমি বলবো কখন? একটা বেসিক জিনিস নিয়ে লেখা শুরু করেছি, এখনো পাইপলাইনে মোটামুটি 200 লেখা পড়ে আছে। 50টা লেখা দিয়ে একটা বই করেছি, যতটুকু আমি ভেবেছি তার প্রাথমিক স্তর। শুরু করেছিলাম গলা দিয়ে, ভোকাল সায়েন্স, ইমপ্রুভমেন্ট অফ ভয়েস উইথ দ্য হেল্প অফ সায়েন্স। সেখান থেকে ব্রেন চলে গেল, ব্রেন থেকে চেতনা, মন সব একাকার হয়ে যাচ্ছে, সব একাকার হয়ে যাচ্ছে। বইটা পড়বেন, যদি ভালো লাগে তাহলে আমি খুব খুশি হব। বাহ, গুরুজি কিন্তু আপনাদের ফাঁকি দিয়েছেন, মানে গুরুজি এখানে যা বলেছেন আমাদের কাছে আরো অনেক কিছু বলেন, অনেক সুন্দর করে বিশ্লেষণ করে বলেন, আমাদের মাথার মধ্যে পুরো গুঁজে দেন, যার ফলে যার ফলে এবারে আমরা সেই বিরল মুহূর্তে সাক্ষী হব আমাদের গুরুজির 40 বছরের পরিশ্রমের ফসল, প্রথম সন্তানের মতো। তার বই স্মৃতি, সঙ্গীত ও সৃজন, কণ্ঠ ও মস্তিষ্কের সেতুবন্ধন। এই বইটির উদ্বোধন করবেন বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর সুনন্দন বাসু। আমরা গুরুমাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। এক বিরল মুহূর্তে সাক্ষী হচ্ছি আমরা গুরুজির বই স্মৃতি, সঙ্গীত ও সৃজন, কণ্ঠ মস্তিষ্কের সেতুবন্ধন। এই বইটি আমাদের কাছে, আমরা যারা সঙ্গীত পিপাসু মানুষ, যারা সঙ্গীতের সঙ্গে ঘর করতে চাই, প্রত্যেকের সংগ্রহে থাকা অবশ্যই উচিত, যাতে আমরা আমাদের কনফিডেন্সটা ফিরে পাই। বিখ্যাত গুণী শিল্পীদের কথা বলছি না, বিখ্যাত প্রতিভাধর যারা, তাদের কথা বলছি না, কিন্তু আমরা যারা গানের সঙ্গে থাকতে চাই তাদের এই বইটি সংগ্রহ করা অবশ্যই দরকার। বইটির উদ্বোধন হলো গুরুজির প্রথম বই স্মৃতি, সঙ্গীত ও সৃজন, কণ্ঠ ও মস্তিষ্কের সেতুবন্ধন। হাততালিটা একটু জোরে হোক। প্রসঙ্গত বলি, আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান, এই অক্সফোর্ড বুক স্টোরে আমরা কিন্তু ডিসপ্লেতে রেখেছি, নিচে রয়েছে। আপনাদের যাদের মনে হবে অবশ্যই সংগ্রহ করুন বইটি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর
আজকের এই সুন্দর অনুষ্ঠানটির আমরা সবাই সাক্ষী হতে পারলাম, এটি কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় পাওনা। এবং বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, এটা আমাদের বিশ্বাস। কেননা বইটি সঙ্গীত চর্চার ক্ষেত্রে আমাদের একটা নতুন পথ দেখাবে বলে আমরা আশা করতে পারি। ঠিক যেভাবে আমরা গুরুজির ছাত্রছাত্রীরা তার কাছ থেকে প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, এই বইটি সেই অনুপ্রেরণার জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করবে। আপনারা যারা গুরুজির সঙ্গে ফেসবুকে থাকেন তারা নিশ্চয়ই জানেন গুরুজি প্রতিদিনই ফেসবুকে এমন কিছু পোস্ট করেন সঙ্গীত বিষয়ে যা বিজ্ঞানের সঙ্গে রিলেটেড। সেই পোস্টগুলি যদি আপনারা পড়েন তাহলেও কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন, এটা আমরা বলতেই পারি গুরুজির ছাত্রছাত্রী হিসেবে। গুরুজি আর কিছু? আচ্ছা, না শেষ নয়, গুরুজি বলছেন শেষ কিন্তু এটা শুরু, কেননা আমরা বইটা কালেক্ট করব এবং আমার বিশ্বাস যারা বইটি সংগ্রহ করবেন তারা যেতে যেতেই বইটার কয়েকটা পাতা হয়তো উল্টে ফেলবেন।